নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। তো আজ হচ্ছে রথযাত্রা, তো তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এবং তার সাথে আজ আমার জন্য আরও একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে গত বছর আজকের এই দিনেই আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম। আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও আজকের দিনেই আমি পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো, যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। তো তার জন্য আমার আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমার আজকে ইউটিউব চ্যানেলের 1 বছর কমপ্লিট হলো। এবং তার সাথে ইউটিউব থেকে তোমাদের প্রচুর ভালোবাসা, প্রচুর সাপোর্ট পেয়েছি। এবং আগামী দিনেও যাতে তোমাদের থেকে এভাবেই ভালোবাসা পাই, এভাবেই সাপোর্ট পাই, তোমরা এভাবেই আমার পাশে থেকো। তো বলা হয় রথের দিন নাকি বৃষ্টি হয়, তো যেমনি কথা তেমনি কাজ। আমাদের এখানেও বৃষ্টি হয়েছে, কিন্তু কি বলতো, ওই যে বিন্দু মাত্র, জাস্ট একটু বৃষ্টি হয়েছে, তারপর থেকেই দেখো ওয়েদার প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের এখানে কি আজকে বৃষ্টি হচ্ছে কি হয়নি সেটা আমাকে জানিও। আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়নি, জাস্ট বিন্দু মাত্র হয়েছে এবং তার সাথে সাথে আবার রোদ উঠে গেছে, প্রচুর গরম লাগছে। তো যাই হোক, বিকেলে যাব আমরা রথের মেলায়, এবং এখন 3টের মতো বাজে। তো তার কিছুক্ষণ পরে আর কি, মানে 5টার দিকে হয়তো যাব। তো রেডি হব, রেডি হয়ে তারপর আবার তোমাদের সামনে আসব, এবং ওখানে গিয়ে রথযাত্রা সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো এবং অবশ্যই দেখতে থেকো। অ্যাকচুয়ালি ব্লগটা ভিতর থেকে স্টার্ট করেছিলাম, বাট ভার্গবীর জন্য কথা বলতে পারছি না, ও প্রচণ্ড ডিস্টার্ব করছে। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, তোমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে ওরা জানবে। তো তার জন্য আমাদের পেছন সাইডটাতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা আমাদের ব্যাক সাইডে, এখানে অনেক রকম গাছ আছে। তো পেছন সাইডে এসে এখন ভিডিওটা শ্যুট করছি, কারণ ও আমাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে, তার জন্য এদিকে চলে এসেছি। তো যাই হোক, ওখানে গিয়ে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। এবং তোমরা কারা কারা রথের মেলায় যাচ্ছ সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো যাচ্ছি, আমার সাথে ভার্গবী যাবে, লিটন যাবে। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো এবং অবশ্যই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো এই যে দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব রথের মেলায়। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে সমস্তটা দেখাবো, তো সঙ্গে থাকো। জয় জগন্নাথ দেবের জয়, জয় বলরামের জয়, জয় সুভদ্রার জয়। আজ রথযাত্রার দিনে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। আজ আমি তোমাদেরকে দেখাবো লামডিংয়ের জগন্নাথ মন্দির, এবং সাথে রথযাত্রা তোমাদেরকে দর্শন করাবো। তার জন্য ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এর সাথে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করে রাখো, কারণ অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে এবং অনেক অজানা কথা জানতে সাবস্ক্রাইব করতে হবে ভার্গবীস লাইফস্টাইলকে। আমি মন তোমাদের কাছে আবারও চলে এসেছি। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমি তোমাদেরকে পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অজানা কথা জানাবো। রথযাত্রার পূর্বেই কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়। সেই দিন 108 ঘড়া জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, এবং তারপর আসে জগন্নাথ দেবের জ্বর। তখন জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় আলাহনাথ মন্দিরে, এবং 15 দিন জগন্নাথ দেবকে আলাহনাথ মন্দিরে পুজো করা হয়, এবং সেখানেই কিন্তু ভোগ চড়ানো হয়। 15 দিন আলাহনাথ মন্দিরে থাকার পর জগন্নাথ দেব কিন্তু আবার ফিরে আসে জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেব হচ্ছেন পৃথিবীতে একমাত্র দেবতা যিনি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন ভক্তদের সাথে দেখা করার জন্য, এবং সেদিনই শুরু হয় রথযাত্রা। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে রথযাত্রা শুরু হয় এবং যায় গুন্ডিচা মন্দিরে। সেখানে গিয়ে 9 দিন জগন্নাথ দেব বিরাজ করেন, এবং সেখান থেকে 9 দিন বিরাজ করার পর 9ম দিনে আবারও সেখান থেকে উল্টো রথে ফেরত আসেন জগন্নাথ দেব নিজের মন্দিরে। এই রথযাত্রার সবার প্রথম সারিতে থাকেন কিন্তু বলরামের রথ, মাঝে থাকেন বোন সুভদ্রার রথ, এবং সবার শেষে থাকেন জগৎপ্রভু জগন্নাথ দেবের রথ। এই রথের কিছু বিশেষত্ব আছে, যেমন বলরাম দেবের রথে 14টি চাকা আছে এবং তার নাম হচ্ছে তালধ্বজ। সুভদ্রা দেবীর রথে
12টি চাকা এবং তার নাম দর্পদলন। এবং প্রভু জগন্নাথের রথে 16টি চাকা আছে আর তার নাম নন্দীঘোষ। রথযাত্রার দিন সকালবেলা মন্দিরে পুজো হয়, তারপরে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মন্দির থেকে বার করে আনা হয়। তারপর রাজা কিন্তু সোনার ছাটা দিয়ে এই পথ পরিষ্কার করেন এবং নাচতে নাচতে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিজ নিজ রথে বিরাজ করানো হয়। তারপর এই রথের দড়ি টেনে রথকে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরে। এটি এখান থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই রথের দড়িরও কিন্তু কিছু বিশেষত্ব আছে। এই রথের দড়ি তৈরি করার জন্য বিশেষ কিছু গ্রামের বিশেষ কিছু মানুষ বহুদিন পরিশ্রম করে এই রথের দড়ি তৈরি করে। এই রথের দড়ি ছুঁতে পারলেই নাকি পুণ্য লাভ হয়। আচ্ছা, আরও একটা কথা, এই যে পুরীর রথ, 3টে রথে কিন্তু কোনো রকম পেরেকের ব্যবহার করা হয় না। কোনো রকম পেরেক ছাড়াই 3টে রথ তৈরি করা হয়। আর এখানটায় দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি চলে আসলাম আমাদের লামডিংয়ের জগন্নাথ মন্দিরে। এখানে দেখো প্রচুর লোকজনের ভিড়, প্রচুর দর্শনার্থী। আর এখানে কিন্তু মন্দির থেকে অলরেডি জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে রথে বসানো হয়ে গেছে। মানে মন্দির থেকে প্রভুকে বার করে রথে বসানো হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই রথযাত্রা শুরু হবে। এই হচ্ছে জগন্নাথ মন্দির। চলো আমি মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে একটু ভালো মতো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। চলো তোমাদেরকে মন্দির দেখাতে দেখাতে আজকে আরও একটি জগন্নাথ দেবের জনপ্রিয় কাহিনী আমি তোমাদেরকে বলবো। তোমরা অনেকেই হয়তো শুনে থাকবে এই গল্পটি, কিন্তু যারা শোনোনি তাদের হয়তো শুনতে অনেকটাই ভালো লাগবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ, তার একজন ভক্ত ছিল রাজা ইন্দ্রদম্ন, তার সামনে আবির্ভূত হওয়ার পরে তিনি একটি মূর্তি নির্মাণের আদেশ নিজে থেকে দেন। মূর্তিটি কিভাবে তৈরি করতে হবে জানো? পুরীর সমুদ্রে ভেসে আসবে কাঠের খণ্ড, সেই কাঠের খণ্ড দিয়ে একটি মূর্তি তৈরি করতে হবে, এটাই আদেশ দেন। এবং তখন রাজা কিন্তু প্রচণ্ড চিন্তায় পড়ে যায় যে তাকে একটা ভালো কাঠের শিল্পী খুঁজে বার করতে হবে। এরপরে উনি খোঁজ শুরু করেন কাঠের শিল্পীর। হঠাৎই এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ তার সামনে উপস্থিত হয়। তিনি জানান যে আমি মূর্তি বানিয়ে দেব, কিন্তু আমি যখন মূর্তিটা তৈরি করব তখন আমার কাজে কাউকে বাধা দিলে চলবে না। এবং দরজা বন্ধ করে আড়ালেই কিন্তু সেই কাজ শুরু হয়। রাজা এবং রানী এই ব্যাপারে অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে। তারা প্রতিদিন বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে কাঠ খোদাইয়ের আওয়াজ। এমনভাবে বেশ কিছুদিন যান। একদিন হঠাৎ রাজা শুনতে পান না আর কোনো আওয়াজ। আর ঠিক সেই মুহূর্তে কৌতূহল সংবরণ করতে না পেরে তারা দরজা খুলে ভেতরে ঢুকে পড়েন। ভেতরে ঢোকার পরে দেখেন যে মূর্তিটি তখন কিন্তু সম্পূর্ণ হয়নি। এবারে একটা কথা বলি, তোমরা হয়তো জানোই এই কাষ্ঠশিল্পী ছিলেন আসলে বিশ্বকর্মা। এবার এ সময় কি হয়, মূর্তির হস্তপদ তৈরি হয়নি বলে রাজা প্রচণ্ড ভেঙে পড়েন এবং যেহেতু তিনি নিজে এই কাজে বাধা দিয়েছেন তাই এ ব্যাপারে তিনি মনে মনে অনেক অনুতাপও করেন। এমন সময় দেবর্ষি নারদ তার সামনে এসে রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, হে রাজন, তুমি ভেঙে পড়ো না। এই যে অর্ধসমাপ্ত মূর্তি, এটি পরমেশ্বরেরই একটি রূপ। এভাবেই পূজা পর্ব শুরু হয়।
তিনি আসলে কৃষ্ণেরই একটি বিশেষ রূপ। রথযাত্রার সময় তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথেই জগন্নাথ দেবকে পুজো করা হয়। জগন্নাথ দেবের মন্ত্র ওম জগন্নাথ দেবায় নমঃ। জগন্নাথ দেবের অস্ত্র হচ্ছে সুদর্শন চক্র এবং পাঞ্চজন্য, এবং তার বাহন হচ্ছে গরুড়। আরও একটি বিশেষ কথা বলি তোমাদেরকে, জগন্নাথ দেবের মূর্তি কিন্তু সবসময় দেখবে কাঠেরই তৈরি হয়। নিম গাছের কাঠ দিয়ে এই বিগ্রহটা তৈরি করা হয়। এই মূর্তির চোখ দুটো হয় বড় বড় এবং গোলাকার, হাত দুটো থাকে সম্পূর্ণ অসম্পূর্ণ, আর মূর্তিতে কোনো পা দেখা যায় না। আর বিগ্রহে এই হাত এবং পায়ের অনুপস্থিতি নিয়ে নানান রকমের মতবাদও রয়েছে। তার মধ্যেই তোমাদের সাথে ছোট একটা গল্প শেয়ার করলাম। হয়তো এছাড়াও আরও অন্য কোনো গল্প রয়েছে বা থাকতেই পারে, কিন্তু আমার সেটা জানা নেই। আমি যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে জগন্নাথ দেবের রথযাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। প্রভুকে মন্দির থেকে বার করে নিয়ে গেছে। তো আমরা এখানে একটু ভোগের প্রসাদ নিলাম, জগন্নাথ দেবের ভোগের প্রসাদ নিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এবার সোজা যাব কালীবাড়ি। আর তার সাথেই তোমরা একটু চারিদিকের ভিউটা দেখো, এত দারুণ লাগছে দেখতে। চারিদিকটা সবুজে সবুজ, ভীষণ সুন্দর লাগছে। তার জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আমরা যাওয়ার পথে দেখতে পেলাম এই ছোট্ট পিচ্চিগুলো একটা ছোট্ট রথ বানিয়ে এখানে প্রভু জগন্নাথ সুভদ্রা বলরামকে নিয়ে রথের দড়ি টানছে, মানে রথ নিয়ে বেরিয়েছে আর কি। তো এটা দেখতে ভীষণ ভালো লাগছিল, তার জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এবারে দেখো আমরা চলে আসলাম কালীবাড়ি। আমরা আসার পথে রাস্তাতেই এই কালীবাড়ির রথের দড়ি টানলাম, কারণ আমরা এখানে আস্তে আস্তে কালীবাড়ির থেকেও রথটাকে বার করে নেওয়া হয়েছে। তো আমরা রাস্তাতেই পেয়েছি, তো ওখানেই আমরা রথের দড়ি টানলাম। তারপর এখানে দেখো একটা ছোটো মোটো খুব সুন্দর মেলা বসেছে। এখানে কালীবাড়িতে রথযাত্রা উপলক্ষে একটা ছোটো মোটো মেলা বসে। তো এখানেই আমরা চলে এসেছি। এবার একটু ঘুরে ঘুরে মেলা দেখছিলাম, রথের দড়ি টেনে একটু মেলা ঘুরছিলাম আর কি। প্রচুর সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনার জিনিসপত্র উঠেছে। তারপর এখানে আমার একটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেছে, তো আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করছিলাম। আর ওরও একটা ছোট্ট মেয়ে আছে, আমারও মেয়ে, তাই দুজনে মিলে খুব ভালো ফ্রেন্ডশিপ জমে গেছে আর কি। তো ওরা দুজন একটু খেলা করছিল, তো আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম। আর এখানটায় দেখো প্রচুর সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনার জিনিসপত্র উঠেছে। ছোটোবেলায় বেসিক্যালি মেলায় আসতাম ওই রান্নাবাটিগুলো নিতে। সত্যি রথের মেলা একটা আলাদাই ইমোশন। আর রথের মেলায় এসে তুমি যদি জিলিপি না খাও তাহলে কিন্তু সত্যি সত্যি ঠাকুর পাপ দেয়। তাই আমরাও নিয়ে নিলাম জিলিপি ভাজা, বাড়ির জন্য নিয়ে নিয়েছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আর এখান থেকে যাওয়ার পথেই দেখো আরও একটা ছোট্ট রথ নিয়ে বাচ্চারা কি সুন্দর আসছে কালীবাড়ির দিকে, মানে কালী মন্দিরে নিয়ে যাবে আর কি রথটা। তো দেখো আমিও একটু তোমাদেরকে দূর থেকে দর্শন করালাম, ভীষণই ভালো লাগছে দেখতে। এত লোকজনের ভিড় দেখে প্রথমে তো বুঝতেই পারিনি যে এখানে রথ আছে। পরে যখন সামনে আসলাম তখন দেখতে পেলাম যে এখানে রথ ছিল। তো আমরা চলে আসলাম আমার মায়ের বাড়িতে। যাওয়ার পথে এখান থেকে একটু আইসক্রিম নিচ্ছি, ভীষণ গরম লাগছিল তার জন্য আইসক্রিম নিলাম। অ্যাকচুয়ালি মা তো যেতে পারলো না, তার জন্য মায়ের জন্য একটু জিলিপি, একটু টুকটাক রথের থেকে জিনিসপত্র নিয়েছি। ভোগের প্রসাদও একটু দেওয়ার ছিল মাকে, তাই মায়ের বাড়িতে যাচ্ছি। এগুলো মাকে দিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। এই যে কি খাচ্ছ? জিলিপি। কি খাচ্ছ? ও জিলিপি খাচ্ছ। জিলিপি খাচ্ছি। পয়সাতে কি লাগিয়েছিলাম না, কি লাগিয়েছিল ব্যাগে গিয়েছিলাম, জিলিপি খেলাম।
দেখে মনে হচ্ছে বসে যেতে এসেছি। থ্যাংক ইউ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ মানে অন্নভোগ, যেটা আমি জগন্নাথ মন্দির থেকে নিয়েছিলাম। তো এটাই এখন মাকে একটু এখান থেকে আমি দিয়ে দেব, আর বাকি যেটা থাকবে সেটা আমি আমার বাড়ির জন্য নিয়ে যাব। তো এটা হচ্ছে মহাপ্রভুর মহাপ্রসাদ। আর এই মুহূর্তে আমি তোমাদেরকে তো এই মহাপ্রসাদ দিতে পারছি না, কিন্তু দূর থেকে তোমাদেরকে একটু দর্শন করাচ্ছি, তোমরাও একটু দর্শন করে নাও। আমার পরিবারে তোমরা যারা আছো তোমরা প্রত্যেকেই আমার পরিবারের মেম্বার সদস্য। তো আমি মন থেকে চাইবো জগন্নাথ মহাপ্রভু যাতে তোমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, তোমরা যাতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি প্রে করব। তো চলো গাইস, তার সাথে আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এই মুহূর্তে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, চ্যানেলটা দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো সবাইকে টাটা, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের জন্য নেক্সট ব্লগ। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ অবশ্যই আমাকে মনে রেখো। টাটা।